এই মানুষগুলো দলকে পরিচালনা করবে, দলকে সংগঠিত করবে, দলের পক্ষে আরো বেশি সংখ্যক নেতাকর্মী সংগ্রহ করবে এবং দলের যে নীতি বা আদর্শ আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিবে। অর্থাৎ আমরা একটি রাজনৈতিক দল, আমরা কাদের জন্য রাজনীতি করি ভাই? আমরা তো রাজনীতি করি এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই তো আমরা রাজনীতি করি, তাই নয় কি? কি ঠিক বলেছি ভাই? ঠিক বলেছি? এই দেশের মানুষ এবং এই দেশের জন্য আমরা রাজনীতি করি, অর্থাৎ এই দেশের মানুষের জীবনযাত্রা একটু যাতে অন্তত ভালো হতে পারে সেই সেই বিষয়ে কি কি পরিকল্পনা আমাদের আছে, এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের সম্পদ, এই সবগুলোকে ঠিকভাবে রেখে কিভাবে মানুষের পক্ষে এইগুলোকে ব্যবহার করা যায়, মানুষের জন্য ব্যবহার করা যায়, এই সকল বিষয় আমাদের যে পরিকল্পনা, এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে নেতৃবৃন্দের, দায়িত্ব হচ্ছে কর্মীদের। তো এখন প্রিয় ভাই বোনেরা, আজ আমরা সম্মেলন অনুষ্ঠান করব। একটু পরে আমার বক্তব্য শেষ, যতটুকু আমার ধারণা আছে আমার বক্তব্যের পরে আপনাদের ভোটাভুটি বা কাউন্সিল শুরু হবে এবং তার মাধ্যমে আপনারা নির্বাচিত করবেন। প্রিয় সহকর্মীরা, আসুন আমাদেরকে সেই মানুষগুলোকে আজকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে সেই মানুষগুলোকে দায়িত্ব দিব যারা আগামী দিন দলকে সঠিকভাবে পরিচালনা করবে। আজকে আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের নিশ্চয়ই সবার একটি অভিজ্ঞতা আছে। কথাটি আমি প্রায় সব জায়গায় বলি। দেখুন, কথা তো অল্প, কথা কিন্তু খুব বেশি নেই। নতুন প্রতিদিন যে নতুন কথা বলা যায় তাও না, কিন্তু যেটা সঠিক কথা, যেটি স্বাভাবিক কথা, যেটি বাস্তব কথা, সেটি কিন্তু অল্পই হবে। কথাটি কি? কথাটি হচ্ছে এই যে আপনাদের একটি অভিজ্ঞতা, আমার সাথে দলের বহু নেতাকর্মী এই কথাটি শেয়ার করেছেন, সেই জন্যই আমি কথাটি জানি। আমারও যখন দেশে ছিলাম আমি, সেই সময় আমিও যখন সাধারণ মানুষের কাছে গিয়েছি, কথা বলেছি, তারাও আমাকে একই কথা বলেছে। আমারও কম বেশি সেই অভিজ্ঞতাটা আছে, হয়তো আপনাদের বেশি আছে, আমার একটু কম আছে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে, কিন্তু একটু হলেও আছে আমার সেই অভিজ্ঞতা। কি সেটি? আমার পরিচয় কি? আমি একজন বিএনপি করি, হ্যাঁ। আমার পারিবারিক পরিচয় শহীদ জিয়া আমার পিতা, দেশনেত্রী খালেদা জিয়া আমার মা। কিন্তু আমার একটি পরিচয়, আমি বিএনপির একজন কর্মী। আপনার যেরকম বিএনপির কর্মী হিসেবে পরিচয়, আমি যখন রাস্তায় যাই, পথে হাঁটি, তখন কিন্তু আমাকে মানুষ বিএনপি হিসেবেই চেনে। কিন্তু আপনারা এই ঘরে যারা বসে আছেন, আপনারাও যখন আপনাদের এলাকা দিয়ে হাঁটেন, আপনাদের এলাকার মানুষের সাথে কথা বলেন, ধরেন কারো নাম রফিক, তো ওই এলাকায় হয়তো আরো 3টা রফিক আছে, কিন্তু আপনি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছেন, মানুষ কিন্তু বলে ওই যে বিএনপির রফিক হেঁটে যাচ্ছে, হয় না ভাই এরকম? আপনাকে কি বলে? বিএনপির রফিক হেঁটে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে চেনেই বিএনপি দিয়ে। এখন আপনি যখন কোথাও যান, কোনো অনুষ্ঠানে যান, সেটি পারিবারিক অনুষ্ঠান হোক, সেটি সামাজিক অনুষ্ঠান হোক, ধর্মীয় অনুষ্ঠান হোক, যেটাতেই যান, আপনার কাছে কিন্তু সাধারণ মানুষ যারা দেশ নিয়ে সচেতন, দেশ নিয়ে চিন্তা ভাবনা করে, বিষয় আশয় চিন্তা ভাবনা করে, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে, হয়তো কোনো দল তারা করে না, কোনো রাজনৈতিক দল করে না, কিন্তু ওই মানুষগুলো কিন্তু আপনাদের কাছে আসে। বিশেষ করে আপনারা যারা বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের দায়িত্বে আছেন, আপনাদের কাছে এসে তারা জিজ্ঞাসা করে যে আচ্ছা ভাই, কি হবে, দেশের কি অবস্থা হবে, দেশের শিক্ষার, ছেলেদের মেয়েদের শিক্ষার ব্যবস্থা কি হবে, দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা কি হবে, এরকম বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করে। ঠিক বললাম না ভুল বললাম? করে না? করে তো, মানুষ জিজ্ঞাসা করে। আচ্ছা, তো এখন ভাই, নিজেকে আপনি জিজ্ঞেস করেছেন কখনো? কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছেন কেন আপনার কাছে এসে জিজ্ঞেস করে? পাশে তো ওই যে আরো 4টা রফিক আছে, কিন্তু আপনি 5 নম্বর রফিকটা আপনাকে জিজ্ঞেস করে কেন? আপনাকে জিজ্ঞেস করে একটি কারণে, কারণ জানে আপনি বিএনপির রফিক। বিএনপির রফিক আপনি। বাকি যারা যারা শুধুই রফিক, তাদেরকে কিন্তু দেশ নিয়ে জিজ্ঞেস করে না, তাদেরকে জনগণ নিজেদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু জিজ্ঞাসা করে না। আপনাকে জিজ্ঞেস করে আপনি বিএনপির রফিক। কারণ একটি বিশেষ কারণ আছে এখানে। কারণ দেশের মানুষ বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির প্রতি মানুষ আস্থা রাখতে চায়, এই দলটির প্রতি মানুষের একটি বিশ্বাস আছে যে আচ্ছা ঠিক আছে, এরা আসলে হয়তো দেশের জন্য ভালো মন্দ একটা কিছু করবে তারা। এবং সেই জন্যই যখন আপনি যান, আপনাকে সেই বিএনপি হিসাবে তারা এইসব কিছু জানতে চায়, এইসব জিজ্ঞেস করে। এখন প্রিয় সহকর্মী বৃন্দ, আপনি একজন ইউনিয়নের নেতাই হন, আপনি একজন ওয়ার্ড পর্যায়ের নেতাই হন, আপনি একজন থানা বা জেলা পর্যায়ের নেতা হন না কেন, আপনাকে আজকে একটি বিষয় উপলব্ধি করতে হবে
একটি বিষয় আপনাকে অনুধাবন করতে হবে যে বিএনপির নেতা হিসাবে আপনি যে পর্যায়েই হন না কেন, আপনার কিন্তু একটি বিরাট দায়িত্ববোধ আছে, একটি বিরাট রেসপন্সিবিলিটি আছে আপনার এলাকার মানুষ, আপনার দেশের মানুষের প্রতি। কারণ মানুষের ওই ভরসাটা আপনার উপরে আছে, কিন্তু এই ভরসাটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার, তাই নয় কি? আমরা আমাদের পারিবারিক অবস্থান থেকে কি দেখি, হয়তো পরিবারের কোনো মুরব্বী আছে অথবা পরিবারের একজন সদস্য আছেন, আমরা যদি কোনো টেনশনে পড়ি, কোনো বিষয়ে কোনো কিছুর সমস্যায় পড়ি, সে পারুক না পারুক, কিন্তু তার কাছে কিন্তু আমরা পরামর্শের জন্য যাই। আচ্ছা, কার কাছে পরামর্শ নেওয়া যায়? অমুক মানুষটার কাছে পরামর্শ নেওয়া যেতে পারে। কেন? যে সে সবাইকে মোটামুটি ভালো পরামর্শ দেয়, চেষ্টা করে তাদের বিপদে আপদে থাকে, থাকে না? প্রত্যেক পরিবারেই তো থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে এরকম একজন মানুষ থাকে। প্রিয় নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, বিএনপি হচ্ছে দেশের মানুষের জন্য ওই রকম একজন সদস্য, ওই রকম একজন বিষয়। বিএনপি দেশের মানুষকে, দেশের মানুষ সেই জন্যই, এই দেখেন করোনা হলো, এই দেখেন বিভিন্ন সময় বন্যা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বিভিন্ন বিষয় হয়েছে, বিএনপির নেতাকর্মীরা কিন্তু যার যতটুকুই আছে কম বেশি সেটি নিয়ে কিন্তু তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রচুর এরকম ঘটনা আছে দেশের, সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায়, ঝড় তুফান যেটাই হোক, মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে, মানুষ অসুস্থ হয়েছে, বিএনপির নেতাকর্মীরা ডাক্তার নিয়ে গিয়েছে, তাদের ডাক্তারদেরকে নিয়ে গেছে, তাদের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে নিয়ে গেছে, অথবা নিজেরা মিলে গ্রুপ নিয়ে গিয়েছে, যার যত চিরা মুড়ি যা পেরেছে দিয়ে কম বেশি মানুষকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। মানুষ এটা দেখেছে। আপনারা দেখেছেন যখন শহীদ জিয়া দেশের দেশের দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, আমরা দেখেছি তার আগে কি হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, কিন্তু শহীদ জিয়া শুধুমাত্র খালগুলোকে কেটে খালে পানি এনে কৃষকের পানির ব্যবস্থা করে কিভাবে দেশের ফসল উৎপাদন দ্বিগুণ করেছিলেন, বৃদ্ধি করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, দেশের মানুষ প্রায় 20 কোটি। এই 20 কোটি মানুষের অর্ধেক নারী। এখন এই অর্ধেক জনসংখ্যাকে রেখে পিছনে রেখে কিন্তু আমরা দেশকে সামনে নিতে পারবো না। এবং একটি জাতিকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, অন্তত বেসিক শিক্ষা ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। আমরা কি দেখেছি দেশনেত্রী খালেদা জিয়ার সময়, এই অর্ধেক যে নারী সমাজ, এই নারী সমাজ যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, আমরা দেখেছি দেশনেত্রী খালেদা জিয়া নারীদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা উনি বিনামূল্যের ব্যবস্থা করে দিয়েছিলেন, যাতে মেয়েরা বিনামূল্যে পড়ালেখা শিখতে পারে। এই যে মূল দুটি, এরকম আরো যদি আমরা বলি আরো অনেক এরকম বিষয় আছে, কিন্তু কি এই বিষয়গুলো? এই বিষয়গুলো দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে দেশের মানুষের জন্য, দেশের জন্য যে কাজটি করলে দেশ উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, এইরকম অনেকগুলো কাজ বিএনপি সেই সময় কাজ করেছিল। এবং এই সকল বিষয় দেখেই কিন্তু মানুষ ভরসা করে বিএনপির উপরে। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত সহকর্মী বৃন্দ, আপনাদের এখানে এই ঘরে যারা কাউন্সিলর হিসেবে উপস্থিত আছেন, কাউন্সিলর বৃন্দের বাইরেও বিএনপির বিভিন্ন পর্যায়ে, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী বৃন্দ উপস্থিত, আপনাদের সবার কিন্তু একটি বিষয়ের ধারণা আছে, একটি বিষয় জানা আছে। কি? এই যে দেখুন, এখন পত্র পত্রিকা খুললে, টিভি খুললে আমরা একটি সংবাদ দেখি। কি সংবাদ? যে রিফর্ম নিয়ে, অর্থাৎ সংস্কার নিয়ে, বিভিন্ন বিষয়ে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন করে দিয়েছে। এই কমিশন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে, যে কি কি সংস্কার করলে দেশের কি কি ভালো হবে। নেতৃবৃন্দ, আপনাদের প্রত্যেকের জানা আছে, প্রত্যেকের ধারণা আছে, এই যেই সংস্কারগুলোর বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, এই সংস্কারগুলোর বিষয় আপনার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আজকে থেকে 2-2.5 বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, যখন স্বৈরাচার এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, যখন যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে বাংলাদেশ থেকে, সেই স্বৈরাচার যখন বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিচ্ছিল, সেই সময় আমাদের দল বিএনপি বাংলাদেশের মানুষের সামনে এই 31 দফা উপস্থাপন করেছিল, রাষ্ট্র মেরামতের 31 দফা। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? আচ্ছা, মনে অবশ্যই আছে আপনাদের, আমি জানি।
এই 31 দফার মধ্যে নিশ্চয়ই আপনারা কম বেশি সকলে দেখেছেন, এই 31 দফার মধ্যে বিএনপি কি কি সংস্কার করতে চায় রাষ্ট্রকে মেরামত করার জন্য, রাষ্ট্রকে জনগণের মতন করে গড়ে তোলার জন্য কি কি মেরামত করতে চায় রাষ্ট্র কাঠামো, সেই বিষয়গুলো সব আছে এই 31 দফার মধ্যে। আজকে যদি আপনি আপনার দলের এই 31 দফা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশন আছে সে তাদের বক্তব্য যদি থাকেন, দেখবেন যে প্রায় সবগুলো বিষয়, 2-4টা হয়তো এদিক ওদিক থাকতে পারে, কিন্তু সবগুলো বিষয় মিলে যাচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, যেই বিষয়গুলো এই দেশকে মেরামত করার জন্য, যে বিষয়গুলো আজকে বহু মানুষ, আমরা কাউকে ছোট করতে চাই না, আমরা কাউকে হেও করে কথা বলতে চাই না, আমরা চাই সবাইকে নিয়ে কাজ করতে, আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে, আমরা সকলের মতামতকে সম্মান জানাতে চাই। কিন্তু গত 6 মাস 1 বছর ধরে যারা সংস্কারের কথা বলছেন, তাদের বহু আগে আপনি সংস্কারের কথা বলেছেন। যারা আজ সংস্কার সংস্কার, এই সংস্কার হতে হবে, ওই সংস্কার হতে হবে, এইভাবে যারা বক্তব্য রাখছেন, তাদের বহু আগে আপনারা, এই যে ঘরে যারা আপনারা বসে আছেন, আপনারা যারা শহীদ জিয়ার সৈনিক, আপনারা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, এই আপনারা আজকে থেকে 2.5 বছর আগে সংস্কারের কথা বলেছিলেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখেছি অনেকেই বলছে এই সংস্কার না হলে আমরা নির্বাচন করব না, ওই সংস্কার না হলে আমরা নির্বাচন, বলতেই পারে, প্রত্যেকের কথা বলার অবশ্যই অধিকার আছে। কিন্তু চিন্তা করে দেখুন, বিএনপি এবং বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো, আমরা অনেকগুলো রাজনৈতিক দল, তাদেরকে সাথে নিয়ে আমরা এই 31 দফা দিয়েছিলাম। আমরা কোন সময় দিয়েছিলাম বলেছি আপনাদের সামনে, আমি আপনাদেরও পরিষ্কার মনে আছে কেন আমরা সেই সময় দিয়েছিলাম। এই 31 দফা বলেন বা এই সংস্কার কর্মসূচি কেন দিয়েছিলাম? কারণ বিএনপির দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে, বিএনপির অভিজ্ঞতা আছে, বিএনপির অভিজ্ঞতা আছে এই দেশের খাদ্য উৎপাদন কিভাবে দ্বিগুণ করতে হয়, বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে দিতে হয়, বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের লক্ষ কোটি শ্রমিককে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হয়, বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশে শিল্প কারখানা তৈরি করতে হয় বা তৈরি করা যেতে পারে এবং তার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই দেশের মানুষের কল্যাণ চিন্তা করি বলেই, আমরা এই দেশের কল্যাণ চিন্তা করি বলেই বিএনপির মতন একটি রাজনৈতিক দল আজ না, আজ থেকে 2.5 বছর আগে এই সংস্কার অর্থাৎ রাষ্ট্রকে কিভাবে, কারণ আমরা দেখছিলাম কিভাবে এই দেশের স্বৈরাচার, যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ, আবাল বনিতা বৃদ্ধ, নারী পুরুষ, রিক্সা চালক, সিএনজি চালক, একজন ডাক্তার, একজন শিক্ষক, একজন লয়ার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মহিলা, শিশু সহ সকলে রাজপথে নেমে এসে যেই স্বৈরাচারকে আমরা বিতাড়িত করেছি এই বাংলাদেশ থেকে, সেই স্বৈরাচারের সময় আমরা দেখেছি কিভাবে আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশ গড়তে হয়। সেজন্যই বিএনপি বুঝতে পেরেছে যে এই যে স্বৈরাচার পালিয়ে গেছে, সে কিভাবে প্রত্যেকটি সেক্টরকে, শিক্ষাক্ষেত্র বলুন, স্বাস্থ্যক্ষেত্র বলুন, অর্থনৈতিক বলুন, বিচার ব্যবস্থা বলুন, আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলুন, প্রত্যেকটি সেক্টরকে কিভাবে তারা নিজেদের স্বার্থ বজায় রাখার জন্য ধ্বংস করে দিয়েছিল। দেশের স্বার্থে চিন্তা করেনি, চিন্তা করেছিল তাদের শুধু নিজেদের রাজনৈতিক স্বার্থ, এবং সেভাবে চিন্তা করে প্রত্যেকটিকে দলীয়করণ করার মাধ্যমে, প্রত্যেকটিকে দুর্নীতিগ্রস্ত করার মাধ্যমে সেক্টর ধ্বংস করেছিল। এবং সেইটা দেখার পরেই বিএনপি এই 31 দফা ঘোষণা করেছে রাষ্ট্রকে মেরামত করতে হবে। কারণ প্রিয় সহকর্মীবৃন্দ, আমার ঘরই যদি না থাকে আমি কোথায় আশ্রয় নিব? কাজেই এই বাংলাদেশ যদি ঠিক না থাকে তাহলে এই কোটি কোটি মানুষ কোথায় যাবে? এই কোটি কোটি মানুষের প্রথম এবং শেষ আশ্রয়স্থল, এই কোটি কোটি মানুষের প্রথম এবং শেষ
আবাসস্থল এই বাংলাদেশ, এই 55,126 বর্গ মাইলের যে দেশ বাংলাদেশ আমাদের, এটি আমাদের প্রথম এবং শেষ আশ্রয়স্থল। সেজন্যই বিএনপি 31 দফার কথা বলেছে, 31 দফা দিয়েছে রাষ্ট্র মেরামত গঠনের জন্য। প্রিয় ভাই বোনেরা, আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, বিএনপি সহ আরো কিছু আমরা রাজনৈতিক দল বিগত 1 বছরেরও বেশি সময় ধরে জনগণের রাজনৈতিক অধিকার দাবি আদায় করার জন্য, জনগণের ভোটের অধিকার দাবি আদায়ের জন্য, জনগণের কথা বলার দাবি আদায় করার জন্য, জনগণের অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য গত 1 যুগেরও বেশি সময় ধরে বিএনপি রাজপথে ছিল, বিএনপি আন্দোলন করেছিল। এবং এই আন্দোলনের ফলে কি হয়েছে? আমরা আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি, আমাদের বহু সহকর্মী গুম খুনের শিকার হয়েছেন, বহু মানুষ অত্যাচারিত নির্যাতন হয়েছেন, আমাদের বহু সহকর্মী পঙ্গুত্ব বরণ পর্যন্ত করেছেন, বহু মানুষের, বহু সহকর্মী, বহু নেতাকর্মীরা আমাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু বিএনপি থেমে থাকেনি, তারপরেও বিএনপির নেতাকর্মীরা কিন্তু থেমে থাকেনি। প্রিয় সহকর্মীবৃন্দ, শুধু আমরাই নই, আমাদের সাথে, আমাদের পাশে থেকে অন্যান্য আরো অনেক রাজনৈতিক দল আমাদের সাথে ছিল। শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরা নয়, রাজনীতি করে না এরকম সাধারণ মানুষ, শিক্ষক বলেন, ডাক্তার বলেন, উকিল মুক্তার বলেন, সাধারণ গৃহবধূ বলেন, সাধারণ মানুষ বলেন, এরকম বহু মানুষ যারা প্রতিবাদ করেছিল ওই স্বৈরাচারের বিরুদ্ধে, তাদের অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল, এরকম বহু মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, এবং সে কারণেই রাজপথে নেমে এসেছিল সকলে, এবং তার ফলে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আন্দোলন বলুন, সংগ্রাম বলুন, যুদ্ধই বলুন, যেভাবেই বলুন না কেন, সেটির একটি পর্ব শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্ব শুরুর পালা। দ্বিতীয় পর্ব কি? যেই দাবি আমরা করে আসছিলাম গত 1 যুগেরও বেশি সময় ধরে, কি ছিল সেই দাবি? সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি, অর্থাৎ জনগণের দেশ এই বাংলাদেশ, কাজে এই দেশের মালিক এই দেশের 20 কোটি জনগণ। এই দেশের 20 কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। জনগণের রাজনৈতিক প্রয়োগের প্রধান হাতিয়ার কি হচ্ছে, প্রধান উপায় কি হচ্ছে? ভোটের মাধ্যমে তার অধিকার প্রয়োগ করা, এবং ভোটের মাধ্যমে জনগণ জানান দিয়ে দেয়, ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত দিয়ে যায় যে জনগণের এই দেশ কারা পরিচালনা করবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। জনগণ সেই দায়িত্ব একজনকে দিয়ে দেয়, অর্থাৎ জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রথম, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে ভোট, যার জন্য এই দেশের বহু মানুষ, রাজনৈতিক বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতাকর্মী গুম হয়েছে, বহু নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, বহু নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী জেল জুলুম কেস কাচারির মিথ্যে মামলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি নিশ্চিত আজকে এই সম্মেলন আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মধ্যে বহু নেতাকর্মী আছেন যারা এই মিথ্যা মামলার, গায়েবী মামলার শিকার হয়েছিলেন। যারা আছেন না আপনাদের মধ্যে, হাত তুলতে বললেই দেখা যাবে প্রায় প্রত্যেকটি মানুষ এখানে হাত